বাংলাদেশের ব্যাপারে ভারতের গ্রোস ডোমেস্টিক পেইন বাড়ছে। একটা সময় ছিল যখন সারা ভারতে মায়েরা তাদের সন্তানদের থালার খাবার সবগুলো খাওয়ানোর জন্য বলতো, খাবার নষ্ট করো না, বাংলাদেশের মানুষ না খেয়ে আছে। এই মনোভাব সেই সময় ছিল। তখন যদিও বর্তমান ভারতে 2/3 মানুষেরই জন্ম হয়নি, কিন্তু দরিদ্র দেশ হিসেবে বাংলাদেশের ইমেজটা ভারতীয়দের মধ্যে রয়েই গেছে। বাংলাদেশিদের অনুপ্রবেশের গল্পটা জারি রেখে রাজনীতিবিদরা এই মানসিকতাটা জিইয়ে রেখেছেন ভারতে। মাথাপিছু আয় বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাচ্ছে। $1888 বনাম $1877। এই তথ্যে অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশের পরিস্থিতিটা গতানুগতিক তত্ত্বে কব ডগলাস স্টাইলে অঙ্কের মাধ্যমে হিসেব করা হয়েছে যে গত এক দশকে জনসংখ্যা বৃদ্ধির হার সেখানে কমে যাওয়ার কারণে মাথাপিছু আয় বেড়েছে। এই পরিস্থিতিটা অন্তর্বর্তীকালীন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর মতে আগামী বছরেই ভারত বাংলাদেশকে ছাড়িয়ে যাবে। তবে এটা অস্বীকার করা যাবে না যে এই বিষয়টি ভারতীয়দের একাংশের আঁতে ঘা লাগিয়েছে। অবাক করার মতো বিষয় হলো ভারতের গল্পের ব্যাপারে ব্যাপক অজ্ঞতা। উন্নয়নশীল বিশ্বে ভারতের মাথাপিছু আয়কে ছাপিয়ে যাওয়ার মতো দেশ বাংলাদেশই প্রথম নয়। 60-এর দশকে কোরিয়ান কর্মকর্তারা ভারত সফর করেছিলেন কিভাবে স্টিল তৈরি করা হয় সেটা দেখতে। 1960 সালে বিশ্বব্যাংকের তথ্য অনুসারে ভারতের মাথাপিছু আয় ছিল $82 এবং দক্ষিণ কোরিয়া ছিল প্রায় দ্বিগুণ $158। 1980 সালে কোরিয়ার মাথাপিছু আয় ভারতের চেয়ে 6 গুণ বেড়ে যায়, আর 2020 সালে ভারতের চেয়ে তাদের মাথাপিছু আয় 15 গুণ বেড়ে $30,000 হয়েছে। 1960 সালে থাইল্যান্ডের মাথাপিছু আয় ছিল $101, এখন যেটা বেড়ে $7,300 হয়েছে। ইন্দোনেশিয়ার কথা তুলে ধরলে যারা ব্রিক্সে ভারতের জায়গা নিতে পারে বলে অনেকে ধারণা করছেন। 1966 সালে ইন্দিরা গান্ধী ভারতের ক্ষমতায় আসেন আর ইন্দোনেশিয়ার ক্ষমতায় আসেন সুহার্তো। দুজনেই ছিলেন শক্তিশালী এবং একনায়ক সুলভ। 1970 সালে ইন্দোনেশিয়ার মাথাপিছু আয় ছিল $80 মতো, আর ভারতের ছিল $112। অর্ধশতক পরে এসে ইন্দোনেশিয়ার মাথাপিছু আয় ভারতের দ্বিগুণ প্রায় $4,000 হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনামের কথা ধরুন, 1990 সালে তাদের মাথাপিছু আয় ভারতের 1/3 কম $95 ছিল। 2020 সালে তাদের মাথাপিছু আয় $3,500 গিয়ে দাঁড়িয়েছে। প্রথম 4 দশকে ভারতের প্রবৃদ্ধি কম হওয়ার কারণ হল সরকার বেশি জানে ভিত্তিক অর্থনৈতিক মডেল। একইভাবে উদারীকরণের পরেও সরকার প্রবৃদ্ধির অনুকূল নীতিমালা প্রণয়ন ও পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। চীন ভারতের তুলনা অনেক করা হলেও এটার পুনরাবৃত্তি করা দরকার। 1991 সালে চীনের মাথাপিছু আয় ছিল $333 আর ভারতের ছিল $303। দুই দেশই তাদের অর্থনীতি উন্মুক্ত করে দিচ্ছিল। 3 দশক পরে 2020 সালে চীনের মাথাপিছু আয় ভারতের 5 গুণ হয়ে গেছে। টেক্সটাইল আর গার্মেন্টস খাতে ভারত নেতৃত্বস্থানীয় পর্যায়ে ছিল। সরাসরি ও পরোক্ষভাবে এই খাতে 25 মিলিয়ন মানুষ যুক্ত ছিল। নতুন শতাব্দীর শুরুতে কোটা ভিত্তিতে চুক্তি নবায়ন করে এটাকে উন্মুক্ত করে দেওয়া হলো। বেশ কিছু গবেষণা দেখা গেছে ভারতের সেখানে ব্যাপক সুবিধা ছিল, কিন্তু প্রয়োজনীয় পরিবর্তন আনার ক্ষেত্রে তারা এগুতে পারেনি। বাংলাদেশ বিনিয়োগের দরজা খুলে দিয়েছে এবং প্রয়োজনীয় নিয়ম শিথিল করেছে এবং স্বল্পমূল্যের শ্রমবাজারের উপর ভরসা করেছে। পরিস্থিতি এমন হয়েছে যে ভারতের অনেক বড় বড় রপ্তানিকারক পর্যন্ত বাংলাদেশে তাদের ব্যবসা সরিয়ে নিয়েছে। 2007 সাল নাগাদ এই খাতে বাংলাদেশের রপ্তানি ভারতকে ছাপিয়ে যায় এবং সেভাবেই তারা এগিয়ে যাচ্ছে। এখন ভারত যে গ্রোস ডোমেস্টিক পেইন বা যন্ত্রণার মোকাবেলা করছে, সেখানে বাংলাদেশের উত্থানের চেয়েও ভারতের ব্যর্থতা বেশি। ভারতের সুবিধাবাদী রাজনীতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে গেছে। ক্ষমতায় থাকতে একটি দল প্রবৃদ্ধির সহায়ক নীতি গ্রহণ করে, আবার ক্ষমতা থেকে সরে গেলে তারাই আবার সেটার বিরোধিতা করে। সে কারণে অর্থপূর্ণ পুনর্গঠন হতে হতে এক একটা প্রজন্ম চলে যায়। সেটা টেলিকম, ইন্স্যুরেন্স, খুচরা এবং অতি সম্প্রতি কৃষি বাজারকে উন্মুক্ত করার মতো সিদ্ধান্তের ক্ষেত্রেও দেখা গেছে।